অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা আপনার নাম পরিচয় মোক্তার বলুন। হোসেনকে মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য একটি প্রতিবাদ সম্মেলন আমি করি। আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম পরিচয় আমি মোহাম্মদ মুক্তার হোসেন, পিতা মরহুম মোহাম্মদ চেরাগ আলী, গ্রাম পোস্ট লবণসরা, থানা মানেরিপাড়া, জেলা বরিশাল। এখন পুরাতন বাড়ি গ্রাম হচ্ছে করাপুর, বরিশাল সদর, বরিশাল। আমি 1971 সনে পাকিস্তান হানাদার বাহিনীর অত্যাচারে আমার সহপাঠী বন্ধু মিলে বাংলাদেশ থেকে ভারতে চলে যাই। আমরা 9 নম্বর সেক্টরের অধীনে ভারতের বারাসাতে টাকিপুর কুবা ক্যাম্পে যোগ দেই মুক্তিযুদ্ধ ট্রেনিং এর জন্য। কুবা ক্যাম্পে আমাদের থাকা, খাওয়া এবং ট্রেনিং এর জন্য নির্ধারণ করা হয়। কিছুদিন ট্রেনিং হওয়ার পর আমি খুব অসুস্থ হয়ে পড়ি। আমাকে ঔষধপত্র খাওয়ানোর পর এক পর্যায়ে সুস্থ হয়ে উঠি। তখন সুবেদার মেজর কবির সাহেব আমাকে নিয়ে 9 নম্বর সেক্টর কমান্ডার জলিল সাহেবের সাথে দেখা করেন। আমাদের ওই 9 নম্বর সেক্টরের কমান্ডার জলিল সাহেব তো সবাই জানেন। ওই সময় সেখানে বরিশালের এমপি অ্যাডভোকেট নুরুল ইসলাম মঞ্জু সাহেব উপস্থিত ছিলেন। আমাকে দেখে ওনারা সুবেদার মেজর কবির সাহেবের পার্টির সাথে বাংলাদেশ পাঠিয়ে মুক্তিযুদ্ধ করার সিদ্ধান্ত নেন। কবির সাহেবের পার্টিতে আমরা 37-38 জন মুক্তিযোদ্ধা ছিলাম। পরবর্তী বেড়ে 60-65 জন হয়েছিল। ক্যাম্প হইতে আমাদের নদীর ঘাট নিয়ে যাওয়া হয়। ক্যাম্প হইতে নদীর ঘাটে নিয়ে যাওয়া হয়। কমান্ডার কি ছিল? পিরোজপুরের ওই তো কবির সাহেব, পিরোজপুরের সাইজুদ্দিন কাঠের নৌকায় তুলে বাংলাদেশে পাঠানো হয়। হিরন পয়েন্ট হইয়া রান্দা, শরণখোলা, সুন্দরবনের ভিতরে পৌঁছে। তখন অনুমান বেলা 10টা হবে। ওখানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হলো। পরবর্তীতে সন্ধ্যার পর আমাদের নদী পার করা হবে সিদ্ধান্ত নেওয়া হলো। তখন আমাদের সাথে ক্যাপ্টেন শাহজাহান ওমর সাহেবের পার্টিও অন্য কিছু মুক্তিযোদ্ধা উপস্থিত ছিল। আমরা গোসল করে খাইতে বসবো, ঠিক সেই সময় পাক বাহিনীর গান বোট এসে নদী থেকেই বেশ কিছু সেলিং করলো। আমরা সুন্দরবনের সুন্দরী গাছের গোড়ায় এমদুর অবস্থায় থাকি। প্রায় 3-4 ঘন্টা সেলিং চলে। আমরা রাত্রের অপেক্ষায় ছিলাম। রাত্রে আমাদের নদী পার করে মঠবাড়িয়া থানা এলাকার মধ্যে দিয়ে ভান্ডারিয়া, রাজাপুর মধ্যে দিয়ে আমাদের গন্তব্যস্থানে সেঙ্গল গ্রামে পৌঁছায়। আমরা স্বরূপকাঠির মধ্যেই অর্থাৎ জলাবাড়ির এপার এবং ওপারে অস্থায়ী ক্যাম্প স্থাপন করি। আমরা স্বরূপকাঠি, কাউখালী ও বানুরীপাড়ার বিভিন্ন এলাকায় যুদ্ধে অংশগ্রহণ করি। এমনকি স্বরূপকাঠির সরসিনা এলাকার যুদ্ধ করতে যেয়ে আমাদের সহপাঠী আমার পাশেই এম্বুশ অবস্থায় মারা যায়। তার নাম ছিল আনসার আলী। সে আর্মিতে চাকরি করতেন, বাড়ি রাজপাশা গ্রামে। যুদ্ধ করাকালীন সময় আমার পায়ে খেজুর কাটা এক পাশ থেকে আর এক পাশে ঢুকে বের হয়ে যায়। তবুও বহু কষ্টে যুদ্ধ অবস্থিত ছিলাম। দেশ স্বাধীন হওয়ার পর পিরোজপুর কলেজ মাঠে আমাদের অস্ত্র জমা নেওয়া হয়। আমার পার্টির কমান্ডার সুবেদার মেজর কবির সাহেব আমাকে একখানা সার্টিফিকেট দেন। আমার কমান্ডার সাহেব দেশ স্বাধীন হওয়ার পরেই মারা যান। এটাই আমার জন্য দুঃখজনক। আমার ভারত হতে পাওয়া মুক্তিযোদ্ধা নাম্বার 3666। স্বাধীনের পর আমি মনে করেছিলাম যে আমি একজন ভারতে ট্রেনিং প্রাপ্ত মুক্তিযোদ্ধা। আমার নাম অবশ্যই মুক্তিযোদ্ধা গেজেটে থাকবে। আমি দেশ স্বাধীন হওয়ার পর ঢাকায় একটি ফ্যাক্টরিতে চাকরি নেই। আমার মুক্তিযোদ্ধা সহপাঠী এবং গ্রাম দেশের কাহারও সাথে আমার তেমন কোনো যোগাযোগ ছিল না। 1975 সালে আমি ঢাকা ছেড়ে খুলনা চলে যাই, যেহেতু আমার ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়। খুলনা থাকাকালীন অবস্থায় জানতে পারি যে আমি নিজ এলাকায় এবং নিজ থানায় মুক্তিযোদ্ধা অফিসের সাথে যোগাযোগ রক্ষা করতে হবে। থানা মুক্তিযোদ্ধা অফিসের নাম থাকতে হবে। তখন আমি আমার থানা বাণিজ্যপাড়া মুক্তিযোদ্ধা অফিসে যোগাযোগ করি। আমি মনে করেছিলাম যে আহ, আহ, তখন মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করি, সেক্ষেত্রে আমার নাম 9 নম্বর সেক্টরের খাতায় আছে বলে আমি মনে করি। কাজেই সরকারি খাতায় নাম থাকা মানেই আমি একজন মুক্তিযোদ্ধা। কিন্তু সরকারি সার্কুলার মোতাবেক আমি থানা মুক্তিযোদ্ধা অফিসে ও পিএনও অফিসে যোগাযোগ করি। তখন থানা কমান্ডার হাসেন বালি, ইউনিয়ন কমান্ডার আবু হোসেন বালি সাহেব এর সাথে যোগাযোগ করে আমার নাম বাণিজ্যপাড়া মুক্তিযোদ্ধা খাতায় অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করি। ডিএনএ অফিস হইতে ফর্ম নিয়ে সঠিক তথ্য প্রদান করে ফর্ম পূরণ করে দেয়। তৎকালীন থানা কমান্ডার ও ইউনিয়ন কমান্ডার আমার যুদ্ধকালীন এলাকায় যাইয়া আমার সহপাঠীর নিকট খোঁজ খবর নিয়ে সঠিক মুক্তিযোদ্ধা হিসেবে আমাকে চিহ্নিত করে। আমার থানা এলাকায়
যাচাই বাছাই করে সঠিক মুক্তিযোদ্ধা হিসাবে জেলায় পাঠানো হয়। জেলা থেকে যাচাই বাছাই হয়ে ঢাকা মুক্তিযুদ্ধ অফিসে পাঠানো হয়। ওই সময় বরিশাল থেকে আহ্বায়ক নাকি বাংলাদেশে ছিলেন না, উনি বাংলাদেশে এসে আমার ওই সকল ফাইল তলব করে জেলায় জেলায় নিয়ে আসেন। পরবর্তী তত্ত্বাবধায়ক সরকার এলো, আমি বিভিন্ন মন্ত্রণালয়, ডিসি অফিস, এমনকি ঢাকা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলে দরখাস্ত করি। আমি 28/4/2009 মুক্তিযোদ্ধা গেজেটে নাম অন্তর্ভুক্ত করার জন্য বরিশাল জেলা প্রশাসক বরাবর আবেদন করি। চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কাউন্সিল আবেদন করি। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ইউনিয়ন কমান্ড স্বরূপখালী পিরোজপুর শাখা থেকে মুক্তিযোদ্ধা হিসাবে 13/3/2014 ইংরেজি তারিখে প্রত্যয়নপত্র দেয়। অনলাইনে দাখিল আবেদনের জিডি নাম্বার এত ডিজি 11-31-55-0, তারিখ 15/3/2014। নিজেও মন্ত্রণালয়ে গিয়া বহুবার ধর্ণা দিয়েছি, বহু পত্র পত্রিকায় বক্তব্য দিয়েছি, আমাকে নিয়ে বহু লেখালেখি হয়েছে। 20শে ডিসেম্বর 2016 দৈনিক আজকালের খবর পত্রিকায় আমাকে নিয়ে প্রতিবেদন দিয়েছিল। পরবর্তীতে আমার যাচাই বাছাই হবে এই আশায় কেটে গেল কয়েক বছর। যখন যাচাই বাছাই সবাই এসে তখন আমার সহযোদ্ধা মুক্তিযোদ্ধা 3 জনের উপস্থিত করি, তাদের গেজেট নাম্বার, ফোন নাম্বার, স্বাক্ষর সব ঠিকভাবে দেওয়া হয়। কিন্তু দুঃখের বিষয়, যাচাই বাছাইতে তাদের কাছে আমার সম্পর্কে কোনো প্রশ্ন না করেই তাদেরকে যেতে বলা হয়। সাক্ষীগণ শুধু বলতে গেলে তাদের কিছু বলতে দেওয়া হয় নাই, শুধু বলতেছে আমার কমান্ডার সাহেবের সার্টিফিকেট নাকি সঠিক নাই। তখনকার সময় নাকি এমন সুন্দর টাইপ মেশিন ছিল না। আমি হলপ করে বলতে পারি পত্র লেখা সম্পূর্ণ সঠিক। যদি কেউ আমার কাগজপত্র বা আমার বক্তব্য মিথ্যা প্রমাণ করতে পারে, তবে আমি নিজে আমাকে শাস্তি দিতে রাজি আছি। আপনার সহপাঠীরা কি কোনো যোদ্ধার সনদ পেয়েছে কি? যে হ্যাঁ, আপনার তারা সবাই পেয়েছে। ওই আপনাদের যে সনদে লিখিত দিছিল যে আপনার কমান্ডার, যে তাদেরকেও কি একই সনদে হ্যাঁ, লিখিত দিছিল? দেশে দুঃখের বিষয় এটাই, আমি একজন সঠিক মুক্তিযোদ্ধা হয়ে এখন পর্যন্ত সরকারি গেজেটভুক্ত হতে পারলাম না। পরবর্তীতে আমি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে আপিল করছি। আমার আপিল সিরিয়াল নাম্বার যথাক্রমে 13,649, তারিখ 6 জুন 2017 ইংরেজি তারিখ। আমি অনেক অপেক্ষা করে আপিলের কোনো সংবাদ পাইনি। এখন আমি আশাহীন হয়ে পড়ছি যে হয়তো আমার জীবিত অবস্থায় এই আপিলের সুরা হবে না। আমার বয়স প্রায় 70, এই জীবনে দেশ স্বাধীন করার শান্তি পাবো না। আমার ছেলে, আমার মেয়েরাও জানতে পারবে না স্বাধীনতার ক্ষেত্রে আমার কি অবদান ছিল। আমি খুলনা এসে সামান্যতম ইট বালুর ব্যবসা চলিতেছিলাম। পুঁজি না থাকলে বড় রকম ব্যবসা করা যায় না। বর্তমানে আমার বয়সের বারে ব্যবসা করা বন্ধ করা সম্ভব না। তাই জীবনের শেষ সময়ের জন্য অপেক্ষা আছি। নিজে খুলনায় কোনো স্থায়ী ঘরবাড়ি করিতে পারি নাই, শুধু ভাড়া বাড়িতে সারা জীবন কাটাইলাম। এখন কোনো কাজকর্ম করিতে পারি না। শরীরের ভিতরে বিভিন্ন রোগে বাসা বেঁধেছে, তার মধ্যে হার্ট ব্লক। ডাক্তার বলছে ওপেন হার্ট সার্জারি করতে হবে, কিন্তু সামর্থ্য নাই। তাই এই অবস্থায় 2-3 বছর অতিবাহিত হলো। ব্লাড প্রেশার খুব বেশি, শরীর কিডনির অবস্থা খুবই খারাপ। মাঝে মধ্যে ছেলেরা কষ্ট হলেও ডাক্তার দেখায়, তারা সামান্য চাকরি করে, তাহাতে সংসার চালানো, ছেলে মেয়ের লেখাপড়া দায় করতে হয়। বর্তমানে আমার মানবতার জীবনযাপন করতে হচ্ছে, শুধু মৃত্যুর সময় অপেক্ষা করেই আমার দিন কেটে যাচ্ছে। তাই বর্তমান সরকার যদি আমার সব কিছু থেকে যাচাই বাছাই করে সত্যিকার একজন মুক্তিযোদ্ধার সম্মান দিত, তাহলে আমি স্বাধীনতায় স্বাদ পেতাম। কিন্তু যেহেতু আমি দেশ স্বাধীন হয় একজন যোদ্ধা হয়ে স্বাধীনতার স্বাদ পেলাম না। আমি বারবার বলছি আমার কথাগুলি মিথ্যা হলে আমাকে সাজা দেওয়া হোক, এমনকি সরকার আমাকে মৃত্যুদণ্ড দিক, কিন্তু এমনকি কেউ নাই যে আমাকে সাহায্য করে একজন প্রকৃত মুক্তিযোদ্ধার স্বীকৃতি দান করতে পারবে। পরের বিরুদ্ধে আমার নেই, জবানবন্দি সম্পূর্ণ সত্য যদি কোনো সরকার বা কোনো যুক্তিপদ্ধতি আমি মিথ্যা প্রমাণিত করতে পারে, তবে আমি অস্থায়ী যে কোনো সাজা বা মৃত্যুদণ্ড করে আমি করাই। বিগত সরকারের আমলে কি আপনি আবেদন করেছিলেন? হ্যাঁ, করছি। তো আবেদন করার পরিপ্রেক্ষিতে বা তাদের সাথে যোগাযোগের পরিপ্রেক্ষিতে আপনার কি ওখান থেকে আসছে? ওখান থেকে শুরু বলছে যে অর্ডার হয় না, অর্ডার হয় না। এই যেমন আমি মন্ত্রণালয়, এই যে আমার মন্ত্রণালয়, আমি কাগজ দিয়েছি, বলেন করতে পারেন। মন্ত্রণালয়ে কাগজ দিয়েছি, তার ডকুমেন্ট আছে, তারা সেখানে ফিল দিয়ে দিয়ে আমি নিয়ে নিচ্ছি।
তারা বলছে কিন্তু এখন যোগাযোগ করলে বলে যে কিছু হয় না কিছু হয় না। আপনি যে আপিল করেছিলেন, আপিলের কোনো সুরাও এখনো দেয় নাই। বর্তমান যে মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা আছে, উনি তো খুবই আন্তরিক এই মুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্ত করার জন্য। তার কাছে আপনি গিয়েছেন কিনা? তার কাছে আমি যাই নাই, আমি এই পর্যন্ত পড়তে পারিনি, কারণ আমার সেই সমর্থ বা আমার সেই ফিট যে নাই, সেই সমর্থ নাই যে আমি এই তারপরে ওই যখন ওই আমার যাচাই বাছাই হয়েছিল বানেরপাড়া, তখন